জাতীয় বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটা বিশ্বের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে দ্বিতীয়। 38 লক্ষ শিক্ষার্থী, আর হলো আপনার কয়েক লক্ষ হলো আমাদের স্টাফ, এবং আপনার এক একটা পরীক্ষাতে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষার্থী। এরকম একটা অবস্থার ভিতরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যখন গ্রহণ করি তখন একদম এলোমেলো অবস্থা ছিল, শিক্ষার খুবই খারাপ অবস্থা ছিল। আমাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে আবার কলেজে ফিরিয়ে আনা, ক্লাস শুরু করা, শিক্ষকদেরকে ক্লাসে ফিরে আনা, প্রিন্সিপাল স্যারদেরকে কলেজে ফিরিয়ে আনা। খুবই ভয়ঙ্কর একটা টাইম আমাদের হাতে আমাদের ছিল গত 4 মাসে। আপনাদের সহযোগিতায় আমরা গত 4 মাসে 2500 কলেজে প্রায় গভর্নিং বডি তৈরি করতে পেরেছি, ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে আনতে পারছি, আমাদের প্রিন্সিপাল সাহেবরা, শিক্ষকরা আবার আমাদের এখানে ক্লাস শুরু করতে পেরেছে। তো আমাদের একটা প্রশ্ন যে কেন এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কেন ঘটলো? স্বাধীনতা 54 বছর পরে, 53 বছর পরে একটা স্বাধীন দেশে কেন এই ঘটনাটা ঘটলো? যে দেশে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়, সেই দেশে কেন আজকে আমাদের বাচ্চাদেরকে আকাশ থেকে, হেলিকপ্টার থেকে গুলি করে মারতে হয়? কেন আমরা আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলা রাজনীতির নামে আমরা ধ্বংস করে দিয়েছি? কেন? এটা কি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা ছিল? এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা কেন এইভাবে ভুলণ্ঠিত হইল? জুলাই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা অসুস্থ অবস্থায় আছেন সারা দেশে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা দিতে চাই, এবং এই রাষ্ট্রের উচিত সেটা করা। আমাদের হবিগঞ্জে 2 জন ছাত্র মারা গিয়েছিলেন, আর বানিয়াচঙ্গে 9 জন মারা গিয়েছে। 9 জন আর 2 জন 11 জন মারা গেছে। হ্যাঁ, লাঠিতে 3 জন। চিন্তা করে লাঠিতে 3 জন, এতগুলা প্রাণ চলে গেল। এখন এতগুলা প্রাণ চলে যাওয়ার পরে আমরা যে নতুন সমাজ ব্যবস্থা পেয়েছি, নতুন যে দেশ পেয়েছি, সেই দেশে আমাদের দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত? অতীতে যা হওয়ার হয়ে গেছে, অতীত নিয়ে যদি পড়ে থাকতে হয় তাহলে সামনে আর এগুলো যাবে না। অতীতে যা হওয়ার হয়ে গেছে, আমাদের অতীত যত নোংরাই হোক না কেন, যত কলঙ্কজনক হোক না কেন, আমাদের সামনের যে ব্ল্যাক বোর্ডটা, যে বোর্ডটা, সেই বোর্ডটা এখনো সাদা। সেখানে আমরা যেভাবে লিখবো আমাদের ভবিষ্যৎ, সেভাবেই ভবিষ্যৎ লেখা হবে। এই জন্য আমাদের সামনের ভবিষ্যৎ বোর্ডটা যেন সুন্দর হয়, আমরা যেন সবাই মিলে চলতে পারি। বাংলাদেশের এই অঞ্চলে কোনো সময় মানুষ বশ্যতা স্বীকার করে নাই কোন ধরনের কোনো চাপের কাছে। আপাতত কিছুদিন আপনি মানুষকে চাপ দেয়া মুখ বন্ধ করে রাখতে পারবেন, কিন্তু অনেক দিনের জন্য, অনেক সময়ের জন্য মুখ বন্ধ করে রাখা এই অঞ্চলের মানুষ সহ্য করে। কথাটা ভালো করে মনে রাখবেন, সবাইকে মনে করিয়ে দেবে। কারণ এই অঞ্চলের মানুষই বড় বড় কৃষক বিদ্রোহ করেছে, 1700 শতাব্দীতে বিদ্রোহ করেছে, 1800 শতাব্দীতে বিদ্রোহ করেছে, নানকার বিদ্রোহ এই অঞ্চলে হয়েছে, নাচলের বিদ্রোহ এই অঞ্চলে হয়েছে।
ক্ষুদিরামের বিদ্রোহ এই অঞ্চলেই হয়েছে, তাই না? মাস্টারদা সূর্য সেনের বিদ্রোহ এই অঞ্চলেই হয়েছে। মাস্টারদা সূর্য সেনের জীবিত অবস্থায় তার সমস্ত দাঁত তুলে ফেলা হয়েছে, নখের আঙ্গুল সব টেনে বের করা হয়েছে মাস্টারদা সূর্য সেনের, তাই না? হাত পা গুলা সব গিরায় গিরায় ভেঙে দেওয়া হয়েছে। ব্রিটিশরা এই কাজটা করছে। তারপরও সে মৃত্যুর আগে বলে গেছিল যে স্বাধীনতা, আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা ছাড়া আর কোনো আমাদের গতি নাই। তো মানুষকে অল্প সময়ের জন্য দাবিয়ে রাখা যায়, কিন্তু সব সময়ের জন্য মানুষকে দাবিয়ে রাখা যায় না। এবং এই অঞ্চলে মানুষের এই যে স্বাধীন চেতা ভাব, বাংলার নবাবরা যারা ছিল তারা কিন্তু খুব স্বাভাবিক স্বাধীন ছিল। ইসাকারা যারা ছিল, বারো ভূঁইয়া যারা ছিল, তারাও কিন্তু খুব স্বাধীন ছিল, স্বাধীন চেতা ছিল। সাময়িকভাবে মানুষ চাপের ভিতরে প্রেশারে থাকে, কিন্তু মানুষ কিন্তু এই অঞ্চলের মানুষ স্বাধীন। এই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। অনেকের ধারণা ছিল যে অবস্থা চলতেছে সেই অবস্থা মনে হয় আর কোনোদিন পরিবর্তন হবে না। দেখলেন তো চোখের সামনে কিভাবে তাসের ঘরের মতো সবকিছু উড়ে চলে গেল, তাই না? আমাদের দেশটাকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে। আমাদের বাংলাদেশের রিসোর্সের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। সম্পদটা যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারতাম, সবাই মিলে যদি ব্যবহার করতে পারতাম, যে সম্পদ আছে সম্পদ যদি সবাই আমরা মিলে মিলে সবাই যদি আমরা মনে করতাম যে একজন আরেকজনের সাথে শেয়ার করব, তাহলে আজকে আমাদের দেশে এত গরিব মানুষ আর থাকতো না। আমরা যে জীবনযাপন করি এটা কোনো মানুষের জীবনযাপন হতে পারে না। বলবেন যে এটা কি জীবনযাপন? আমরা যে জীবনযাপন করি, আমরা যা খাওয়া দাওয়া করি, আমরা যে লাইফস্টাইল, আমাদের যে মানুষের যে আমরা যে মর্যাদা, এটাকে কোনো ধরনের কোনো জীবনযাপন বলে না। এখনো এই দেশের মানুষ অসুস্থ হলে তার পকেট থেকে 100 টাকার ভিতরে 80 টাকা তার পকেট থেকে যায়। এখনো এই দেশে প্রায় 20 লক্ষ মানুষ প্রতি বছর শুধুমাত্র অসুস্থতার কারণে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে রূপান্তরিত হয়ে যায়। গাড়ি বাড়ি, গরু ছাগল, বাড়ি ঘর সব বিক্রি করে তার চিকিৎসা করতে হয়। রাষ্ট্র এখনো এই দেশের মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারে নাই, শিক্ষার দায়িত্ব নিতে পারে নাই। কলেজ স্কুলে বসে আছে যত্র এমপিও, অনার্স মাস্টার স্কুলে বসে আছে রাজনৈতিক কারণে, কিন্তু শিক্ষকদের বেতন দিতে পারে না, এমপিও দিতে পারে না। এমপিও ছাড়া, বেতন ছাড়া একটা অনার্সের শিক্ষক কিভাবে পড়াবে? অনার্সে একজন শিক্ষক মাসে 5-7 হাজার 10,000 টাকা বেতন পায়, কিভাবে পড়াবে? একজন সেই লেকচারারের বেতন আর একজন রিক্সাওয়ালার ইনকাম সমান। এটা কোনো দেশ হইল? এই দেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, এটা কোনো একটা এটা কিছু একটা হইল? তাহলে এটা কেন হয় নাই? কারণ আমরা যারাই ক্ষমতা পাইছি, ক্ষমতা পাওয়ার সাথে সাথে সেটাকে এমন ভাবে ব্যবহার করছি যে আমাদের এটা, আমরা বাহিরে গেছি, দেশের বাহিরে আমরা 500-700 বাড়ি কিনি, দেশের বাহিরে আমরা সম্পদ কিভাবে পাচার করেছি আপনারা দেখছেন। বড় বড় ব্যাংক গুলাকে কিভাবে লুট করা হয়ে গেছে। এগুলো তো মিথ্যা কথা না। না, প্রথম আলো তো আপনি প্রথম আলো পছন্দ করেন না, প্রথম আলো তো মিথ্যা কথা সেভাবে এত বড় মিথ্যা কথা তো লিখতে পারবে না যে ব্যাংকের টাকা 80,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে চলে গেছে। এটা তো ডেইলি স্টার লিখবেন না, নাকি লিখবে? আচ্ছা, ডেইলি স্টার লিখুক, যুগান্তর তো আর লিখবে না, যুগান্তর লিখুক, সমকাল তো আর লিখবে না, হ্যাঁ সমকাল লিখুক, বাংলাদেশ প্রতিদিন তো আর লিখবে না। একটা না হয় বুঝলাম ভুল লিখছে, বাকিগুলো ভুল লিখবে না, তাই না? তার মানে তো হয়েছে না, তাই না? একটা কিছু তো হয়েছে না, তাহলে ব্রিটেনের পার্লামেন্টের সদস্যপত্র যাওয়ার কথা না, গেল তো? একটা কিছু তো হয়েছে, নাইলে তো ব্রিটেনের মন্ত্রিত্ব যাওয়ার কথা না, মন্ত্রিত্ব তো গেল তো, তাই না? আমি তো আসলাম মাত্র এই 2-3 সপ্তাহ আগে ব্রিটেন থেকে এলাম। আমি লন্ডন থেকে আসছি কয়েক সপ্তাহ আগে, সেখানে প্রচন্ড প্রতিবাদ দেখে আসলাম। আপনার 1 সপ্তাহ আগেই তো মনে হয় আসলাম অস্ট্রেলিয়া থেকে, সিডনি থেকে, সেখানে দেখে আসলাম মানুষের ভিতরে প্রতিবাদ। এখন আমি যদি ভাইস চ্যান্সেলর হতে পারি, আপনার বাচ্চা ভাইস চ্যান্সেলর হতে পারে না? আমার আমিনুল যদি ডাইরেক্টর হইতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এই যে আমার নজরুল, তাহলে আপনার বাচ্চা হইতে পারে না? আপনাদের পিছনে বসে আছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ডাইরেক্টর, খুব নাম করা লোকজন, হ্যাঁ, এরা যদি এই জায়গাতে যেতে পারে, আপনারা হইতে পারেন না? আর আমি তো কিছুই না, স্বাস্থ্যগঞ্জে অনেক লোক আমাদের এখানে দেশের ভিতরে এবং দেশের বাহিরে খুবই নাম করা,
এখন এই মুহূর্তে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আমাদের জালাল ভাই, সেটা তো এই এলাকার লোক, তাই না? হবিগঞ্জের লোক, তাই না? এখানে হবিগঞ্জের লোক 3জন 4জন চিফ জাস্টিস হয়েছে এই শাস্তাগঞ্জে। চিফ জাস্টিস জাস্টিস যে মুদাসির হোসেন, মাহমুদ হোসেন, তারপরে জাস্টিস দস্তগীর হোসেন, তারপরে জাস্টিস শাহজাহান, সব এই শাস্তাগঞ্জ চিফ জাস্টিস। এক বাড়ি থেকে 3জন চিফ জাস্টিস আছে। এখানে বড় বড় সচিব টচিব যারা আছে বুয়েটের প্রতিষ্ঠাতা আমাদের বুয়েটের প্রতিষ্ঠাতা চোনারোগের, যে বুয়েট নিয়ে সারা বাংলাদেশের মানুষ গর্ব করে, বুয়েটের প্রতিষ্ঠাতা চোনারোগের, বুয়েটের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর উনি, এবং আসানুল্লাহ কলেজ থেকে ওনার বুয়েট প্রতিষ্ঠা করেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা বানিয়েছেন ফজলে হাসান আহমেদ, সারা বিশ্বের 1 নম্বর সব থেকে বড় এনজিও ব্র্যাকের প্রতিষ্ঠাতা বানিয়েছেন ফজলে হাসান আহমেদ। আশার প্রতিষ্ঠাতা চোনারোগের শফিক ভাই, এদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ফরাসউদ্দিন সাহেব শাস্তাগঞ্জ হাই স্কুলের ছাত্র ছিলেন, কিছুদিনের জন্য শাস্তাগঞ্জ হাই স্কুলের ছাত্র ফরাসউদ্দিন সাহেব। তারপরে ওনার বাড়িও মাধবপুর, এই যে বাংলাদেশের যে গভর্নর ছিলেন, হ্যাঁ, নোয়াপাড়া। আমি এখন ধরে ধরে যদি খালি বলতে চাই, বলা শুরু করি, কয়েক হাজার বলতে পারবো। ব্রিটিশ আন্দোলনে ব্রিটিশ তাড়ানোর এই যে বিপ্লবী বিপিন চন্দ্র পালের বাড়ি, তাই না? তারপরে যে আমাদের এই যে সৈয়দ আব্দুল্লাহ শাহ থেকে ধরিয়া এই অঞ্চলের মানুষের, তারপরে সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন সাহেব, আমাদের হযরত শাহজালাল সাহেবের সাথে যিনি আসছিলেন, সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন সাহেব, এই যে আপনার এই যে ওনার চুনারঘাটে ওনার এই যে কি কত বলবো, এখানে 1000 বছরের ঐতিহ্য। এই যে আপনার বিতঙ্গলের এই যে আখড়া, 1000 বছরের ঐতিহ্য, 1-2 দিনের না। মুঘল আমলের ঐতিহ্য হলো এখানে একটু আগেই আপনার এই যে মসজিদ, শঙ্কর বাসা মসজিদ, এই ইউনেস্কো হেরিটেজ ঘোষণা করছে, সারা বিশ্বের লোকজন আসে এটা দেখার জন্য। লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, এটা ওয়ার্ল্ড হেরিটেজ, এই যে ইউনেস্কো হেরিটেজ লাওয়াচড়া ন্যাশনাল পার্ক, সারা পৃথিবী থেকে মানুষ আসে লাওয়াচড়া সাতচল্লিতে আপনার দেখার জন্য। সারা বাংলাদেশ যে গ্যাস চলে তার 33 থেকে 34% গ্যাস যায় একটা সেন্টার থেকে, বিবিয়ানা এই গ্যাস মিল থেকে হবিগঞ্জে। এই শাস্তাগঞ্জে প্রেস ক্লাবের জন্য রুমের ভিতরে বসে দেখা বোঝা যাবে না যে হবিগঞ্জ কি। একটা গ্যাস ক্ষেত্র থেকে সারা বাংলাদেশের গ্যাস চলে 33-34% বিবিয়ানা। এখন গেলে পরে মনে হবে একদম পুরা টেক্সাস, কয়েক লক্ষ লাইট জ্বলতেছে, একদম স্যাটেলাইট থেকে দেখা যায় নবীগঞ্জে, দিনের বেলা বোঝা যায় না। এত কিছুর পরেও আপনার হবিগঞ্জে এত ইন্ডাস্ট্রি হইতেছে, এত কিছু হচ্ছে, এত উন্নতি হচ্ছে, আর সবাই দিকে খুব খুশি। খালি এগিয়েছে, এটার নাম হইল কি ফ্যাক্টরি, তাই না? ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হইতেছে, এত ফ্যাক্টরি হচ্ছে, কিন্তু একটা জায়গাতে একদম পিছিয়ে, সেটা হলো শিক্ষা। কারণ এই অঞ্চলের মানুষ ঐতিহ্যগত ভাবে, ত্রিপুরার পাহাড় ছিল তো, ঐতিহ্যগত ভাবে আপনার এই লন্ডনে গিয়ে, বিদেশে গিয়ে, সব জায়গাতে গিয়ে পড়াশোনা থেকে এমন পিছিয়ে আছি আমরা, এটা চিন্তার বাহিরে, এটা ঠিক কল্পনাও করা যায় না। আমাদের ডাইরেক্টর সাহেবরা আছেন, জিজ্ঞাসা করে দেখেন, এক একটা উপজেলায় 20টা 25টা 30টা করে কলেজ, আর লাগাইতে মাত্র একটা কলেজ, আর মানের সঙ্গে মাত্র 2টা প্রাইভেট কলেজ আর একটা সরকারি কলেজ। চোনারঘাটে একটা না 2টা কলেজ, বা বাহুবলে 1-2টা কলেজ, নবীগঞ্জে 2-3টা কলেজ, শাস্তাগঞ্জে কয়টা কলেজ? এখন 2টা কলেজ। এটা কিছু হইলো বলেন? আপনারা শাস্তাগঞ্জে কলেজ প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে আসেন। আপনাদের একটা কাজ হলো, আমাদের একটা এই অঞ্চলের মানুষের একটা প্রবলেম হলো, আমাদের মুখে তুলে খাওয়াই দিতে হবে। আর নোয়াখালীতে যান, কুমিল্লাতে যান, বরিশালে যান, বিভিন্ন জায়গাতে যান, নামা দাম তারা নিজেরা একত্রিত হয়ে করে সবকিছু বসে থাকে। আর আমাদের এই এলাকাতে হলো খালি মিটিং সিটিং করা, কমিটি মিটিং করতেছি, বসতেছি, আজকে একটা মিটিং, কালকে একটা মিটিং, দুপুরে একটা মিটিং,
সাতগাঁও, নয়গাঁও, 12 গাঁও, 14 গাঁও, এইগুলা কি রে ভাই? আপনার ধম ধম করে আপনার এটার নাম কি বলেন কলেজ করেন। শায়েস্তাগঞ্জে আমরা শায়েস্তাগঞ্জে যেহেতু গেটওয়ে অফ সিলেট, সিলেটের গেটওয়ে কিন্তু শায়েস্তাগঞ্জ। শায়েস্তাগঞ্জে আপনারা আরো অনেকগুলা সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সহায়তা দেবে। বলে গেলাম আপনাদেরকে, শায়েস্তাগঞ্জে সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট করেন। মানুষ মনে রাখবে, বাপের নামে করতে চান করেন, মায়ের নামে করতে চান করেন, দেশের অন্য কোনো নেতা নেত্রীর নামে করতে চান করেন, অথবা শায়েস্তাগঞ্জ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি করেন। বেশি কিছু না, এখন আর ঘুষ দিতে হবে না, এখন আর কি পিছিয়ে পিছিয়ে ঘুরতে হবে না। আমরা ঘুষ ছাড়াই আপনাদেরকে সমস্ত কাজ করে দিব, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো এজেন্ডা নাই। আমাদের স্টাফরা, আমাদের এরা সারা বাংলাদেশ ঘুরে বেড়াইতেছে, একদম এক কাপ লাল চা খায় নাই। 2,500 কলেজে গভর্নিং বডি দিচ্ছে, ইচ্ছা করলে 50 কোটি টাকা ইনকাম করতে পারতো। জিজ্ঞেস করে দেখেন, লাল চাও খায় নাই। কত প্রলোভন আমাদের সামনে, কিন্তু আমরা সেগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা আগামী 1-2 বছর যদি থাকতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমূল চেহারা আমরা পাল্টাই দেব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা ছেলে মেয়ে ভর্তি করে, আমরা এবার ভর্তি পরীক্ষা শুরু করছি। এত অনার্স মাস্টার্স আমাদের দরকার নাই, আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়ে নিব। এত আমি বিএ পাস করে কি লাভ? আমরা পিজিডি কোর্স চালু করতে যেতেছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। আপনারা ছোট ছোট ডিপ্লোমা পাস করবে, 6 মাসের 1 বছরের ডিপ্লোমা করবে, সার্টিফিকেট কোর্স করবে। এখন মাসে 20,000 টাকা পায়, 30,000 টাকা পায়। আপনার মিডল ইস্টে গিয়ে তখন পাবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পাবে। আমি বুঝতে পারছি। এখন যদি আসে 50 বিলিয়ন বছরে, তখন আসবে 100 বিলিয়ন। এটাই ডেভেলপমেন্ট, এটাই উন্নয়ন। রোড, কালভার্ট আর ইন্ডাস্ট্রি আর ফ্যাক্টরি বানাইলে শুধুমাত্র একটা দেশের উন্নয়ন হয় না। বহুবার কথাগুলো আমরা বলতেছিলাম, আমাদেরকে ভুল বোঝা হয়েছে, আমাদেরকে অনেক ধরনের এই নিগৃহীত এবং আমাদের যন্ত্রণার ভিতরে যেতে হয়েছে। যাক, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন করতেছি, এই বছর সিলেবাস পরিবর্তন করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ল কোর্স গুলো আছে, সেই ল কোর্স গুলা, ল পরীক্ষাগুলোকে আমাদের নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছি। ল পরীক্ষাতে অনেক ধরনের নকল হয়, সেগুলো বন্ধ করার চেষ্টা করতেছি। আপনাদের খুবই সৌভাগ্য আপনাদের যে আমরা আঞ্চলিক কেন্দ্র হবিগঞ্জ, কালকে হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছি শায়েস্তাগঞ্জে। শায়েস্তাগঞ্জ তো হবিগঞ্জেরই পার্ট, তাই না? হবিগঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে এবং সেটা শায়েস্তাগঞ্জে হবে। এটা অত্যন্ত বড় একটা খবর, এটা খুব একটা ছোটখাটো খবর না। আমরা সারা বাংলাদেশে 2টা আঞ্চলিক কেন্দ্র করতে যাচ্ছি। একটা হলো বগুড়াতে, আর একটা জায়গা দেখে আসছি আমরা বগুড়াতে, বিল্ডিং আমরা দেখে আসছি, ভাড়া চলতেছে। আমরা আঞ্চলিক কেন্দ্র বগুড়াতে উদ্বোধন করব, কালকে শায়েস্তাগঞ্জে ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব। এইটা মৌলভীবাজার, হবিগঞ্জের 8টা উপজেলা, মৌলভীবাজারের কটা উপজেলা? সাংবাদিক সাহেব 7টা, 15টা। আর এদিকে আমরা হিসাব করছি ভৈরব থেকে ধরে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের এই পার থেকে আরো 10-15টা, সব মিলে 25-30টা উপজেলার লোক এখানে আসা শুরু হবে কালকের পর থেকে। ব্যবসা বাণিজ্য, মানুষ তো এমনি ধনী, অনেক ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা। আমাদের যে বিল্ডিং এর মালিক, তার বাবারে আমি চিনতাম খুব ভালো করে। হ্যাঁ, বুঝছি তো, মুক্তাদি ভাই, ওনাকে ভালো করে চিনতাম। আমাদের বাসা টাসা ওনার যাওয়া আসা ছিল, এবং তার ছেলে ভালো করছে এটা, এবং তাদের জন্য এটা একটা সৌভাগ্যের খবর। আপনাদের এখানে সমস্ত লোকজন আসবে। এটা করে আমাদের শেষ না, আপনাদের কাছে আমার একটা দাবি আছে। আপনারা আমাদেরকে শায়েস্তাগঞ্জ থেকে, শায়েস্তাগঞ্জের ওই যে জগদীশপুর থেকে ধরে, জগদীশপুর হইলে বেশি হয়ে যায়, ওই কেয়ার এখান থেকে শাহজিবাজার, হলিপুরের এখান থেকে শাহজিবাজারের গেটটা থেকে ধরে শায়েস্তাগঞ্জের মেইন এই ব্রিজটা পর্যন্ত আমার সচিব আজকে বলতেছিল যে স্যার একটু এই সাইডে করেছে।